হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন হয়েছেন আমাদের সাথে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি প্রায় 60 জনের মতো জয়েন হয়েছেন আমাদের সাথে। যারা যুক্ত হয়েছেন ক্লাসে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, লেমা বেগম বলছে শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা সবাই। ওকে, সবাই ভাইয়া একটু অল ক্লিয়ার ভাইয়া। ওকে, ভেরি গুড। নিরানভা বলছে অল ক্লিয়ার। তুষান সরকার বলছে সব ক্লিয়ার স্যার। ওকে, ভেরি গুড ভাইয়া। আমি দেখতে পাচ্ছি 80 জন যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে ভাইয়া আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। আমি যদি এইচএসসি নিয়ে কথা বলি তাহলে এইচএসসিতে আপনাদের এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে আপনারা দেখেছেন এখান থেকে 2 সেট প্রশ্ন আসে, তাই না ভাইয়া? এবং এমসিকিউ আমি অ্যানালাইসিস করে দেখেছি এখান থেকে 4 থেকে 5টা এমসিকিউ আসবে, যেহেতু এটা দ্বিতীয় পত্রের চ্যাপ্টার, তাই না? শুধু তাই না, ঢাকা ইউনিভার্সিটিতে এবার 20টা প্রশ্নের মধ্যে রিটেন এমসিকিউ মিলে 20টা প্রশ্নের মধ্যে 3টি প্রশ্ন এসেছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে। তো সেই কারণে এই চ্যাপ্টারের গুরুত্ব অ্যাকচুয়ালি মানে বলে শেষ করা যাবে না। উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। ওকে, জি স্যার, শুনতে পাচ্ছি। তো আমরা এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে যেভাবে আমরা অবচয় চ্যাপ্টারটা শেষ করেছি, ইনশাল্লাহ এইভাবেই অবচয়ের মতো করে আমরা একেবারে বেসিক টু অ্যাডভান্স আমরা শেষ করব। সেই সাথে সাথে আমরা বোর্ড এমসিকিউ সলভ করব এবং বোর্ড এমসিকিউ এর সাথে সাথে আমরা আজকে থেকেই বোর্ড এমসিকিউ এবং ইউনিভার্সিটির এমসিকিউ সলভ করব। আমি দেখাবো, দেখবেন ইউনিভার্সিটির এমসিকিউ আপনারা এখন থেকে সবাই সলভ করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো ভাইয়া সবাইকে যেটা করতে হবে, সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে হবে ভাইয়া। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে 124 জন। ওকে, ধন্যবাদ সবাইকে। 124 জন। আমি চাই 124 জনই একটা করে শেয়ার করুক। ওকে, 124 জন অন্তত একটি করে শেয়ার করুক এবং তার 2 জন করে বন্ধুকে মেনশন করুক। একটু এতটুকু তো কি চাইতে পারি নাকি? এত কষ্ট করে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি, তাহলে কি এতটুকু চাইতে পারি না? ক্লাস কি খারাপ হচ্ছে? শিখতে পারছেন কিছু ক্লাসে? বলেন তো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তাহলে একটু সবাই 2 জন বন্ধুকে একটু মেনশন করে দেন অ্যাটলিস্ট, এবং সবাই একটি করে শেয়ার করে দেন তো ভাইয়া। আমাদের যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলো থেকে শুরু করে আপনাদের কলেজের গ্রুপ, টাইমলাইন, সব জায়গায় একটু কষ্ট করে শেয়ার করে দেন। কারণ আমি জানি যে আপনারা জানেন হয়তো যে আমি যখন ক্লাস নিই আমি কিন্তু বারবার শেয়ার করেন, মেনশন করেন এগুলো বলি না। জাস্ট প্রথমবারই একটু বলে নিই যাতে করে অনেক সংখ্যক স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হতে পারে এবং এখান থেকে কিছু শিখতে পারে, এটা একটা কথা। আর ওই লাইক, শেয়ার, কমেন্ট এগুলোতে আমি খুব একটা বিশ্বাসী না। যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এই কারণেই বলি। আর এটা তো ফ্রি ক্লাস, এখানে স্বার্থ হাসিলেরও কিছু নাই এখানে, তাই না? তো আমি দেখতে পাচ্ছি নেক্সট ক্লাসটা, আচ্ছা নেক্সট ক্লাস কিসের ওপরে নিলে ভালো হবে সেটা আমি বুঝবো। হ্যাঁ, ওটা নিয়ে আর টেনশন করতে হবে না। আমি দেখতে পাচ্ছি শেয়ার করেছে কে কে, দেখি। মারিয়া আক্তার স্মৃতি শেয়ার করেছে, সিয়াম ভুইয়া মেনশন করেছে, তারপরে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আবিদ হাসান শেয়ার করেছে, রোহান মেনশন করেছে। ওকে ভাইয়া। আর এই দিক থেকে আমি দেখতে পাচ্ছি সাব্বির ভুইয়া, তারপরে সাব্বির ভুইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওকে ভাইয়া, সবাই একটু ডান। হ্যাঁ, যারা শেয়ার করেছেন একটু শেয়ার ডান লিখে দেন তো ভাইয়া। কষ্ট করে একটু শেয়ার ডান এই কথাটা লিখে দেন, যারা কষ্ট করে শেয়ার করছেন শেয়ার ডান একটু লিখে দিন। আর সবাই আপনাদের 2 জন করে বন্ধুকে মেনশন করেন, বেশি না 2 জন, অন্তত 2 জন করে বন্ধুকে একটু মেনশন করে দেন। তাহলে আমরা আজকে একটা সুন্দর ক্লাস করতে যাচ্ছি, ঠিক আছে? আমাদের ক্লাসে ইনশাল্লাহ 200 জন, কতজন? 200 জন হইলে আমরা ক্লাস শুরু করব। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি উৎপাদন ব্যয় ক্লিয়ার হবেই হবে, 100% ক্লিয়ার হবে। উৎপাদন ব্যয় আমি যেমনি শেখাবো একেবারে 0 থেকে 100% ক্লিয়ার করার দায়িত্ব আমার। ওকে, আপনাদের 100% আমি ক্লিয়ার করে দিব। শুধু এইচএসসির প্রশ্ন না, আজকের এই পড়া থেকে ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাবো এখন, ঠিক আছে? এইচএসসি প্লাস অ্যাডমিশনের প্রশ্ন সলভ করবেন, আজকেই সলভ করবেন। ওকে ভাইয়া। নাদিয়া ইসলাম বলছে শেয়ার ডান। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, প্রায় 200 জনের কাছাকাছি আমাদের চলে গেছে শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। প্রায় 190 জন হয়ে গেছে। হ্যাঁ, 200 জন হইলে ইনশাল্লাহ আমরা ক্লাস শুরু করে দেব। আপনারা একটু বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করতে থাকেন, আশা করি ভালো কিছু ইনশাল্লাহ শিখবো আমরা আজকে। ওকে, আচ্ছা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মিরাজ বলছে শেয়ার ডান। ওকে, তাহলে ভাইয়া দেখেন আমরা
ক্লাস শুরু করি, ঠিক আছে? আস্তে আস্তে শেয়ার করি। 200 জন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ আপনার কথা রাখার জন্য। ওকে, তাহলে ভাইয়া দেখি আমরা পড়া শুরু করি, ঠিক আছে? দেখেন, উৎপাদন ব্যয়ের উদ্দেশ্য। এখন উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান জিনিসটা আসলে কি দেখেন, একটা জিনিস বুঝছেন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের অ্যাকচুয়ালি কাজ কি সেই জিনিসটা আমরা একটু সংক্ষেপে বোঝার ট্রাই করি, আপনারা সবাই বুঝবেন। দুনিয়াতে যত প্রোডাক্টই থাকে না কেন, সব প্রোডাক্টগুলো আমাদেরকে কিনতে হয়। প্রোডাক্ট মিনস পণ্য। আমার হাতে একটা মোবাইল আছে, তাই না? আমি একটা শার্ট পরে আছি। এই সব জিনিসগুলো কি করা হয়েছে? তৈরি হয়েছে, তাই না? মানুষ তৈরি করেছে। সৃষ্টিকর্তা তো আর শার্ট তৈরি করে দেয়নি, তাই না? সৃষ্টিকর্তা তো মোবাইল তৈরি করেনি। সৃষ্টিকর্তা তৈরি করেছে কি? সৃষ্টিকর্তা আমাদেরকে আলো বাতাস এগুলো সব কিছু দিয়েছে, ভূমি দিয়েছে, মাটি দিয়েছে, এগুলো দিয়েছে, তাই না? প্রাকৃতিক সম্পদ যেগুলো। কিন্তু এগুলো কিন্তু প্রাকৃতিক সম্পদ না, এগুলো হচ্ছে মানুষ তৈরি করেছে। তো মানুষ যে এই জিনিসগুলো তৈরি করলো, করে বিক্রি করছি। সাপোজ ধরেন একটা মোবাইল ফোনের দাম হচ্ছে 15,000 টাকা। কোনো মোবাইল ফোনের দাম 15,000 টাকা, ঠিক আছে? ধরেন একটা রিয়েলমি মোবাইল ফোনের দাম হচ্ছে 15,000 টাকা। ওকে, আবার আমি যদি বলি একটি আইফোনের দাম কিন্তু আবার 1,50,000 টাকা, তাই না ভাইয়া? তাহলে কোনো জিনিসের দাম 15,000, কোনো জিনিসের দাম 1,50,000। কোনো কলম আমরা কিনি 5 টাকা দিয়ে, আবার কোনো কলমের দাম হচ্ছে 50 টাকা, এমনও তো আছে, তাই না ভাইয়া? তো এই যে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন দামে বিক্রি হয়, তো এই দামগুলো কি আমরা ইচ্ছা মতো সেট করি? না, দামগুলো আমরা ইচ্ছা মতো সেট করি না। এই প্রোডাক্টটা তৈরি করতে আমার কি কি জিনিস লাগছে, কি কি খরচ হচ্ছে, সব জিনিসকে যোগ করে আমরা একটা প্রোডাক্টের দাম নির্ধারণ করি। আর এই যে প্রোডাক্টের দাম নির্ধারণ করার কাজটাই কে করে থাকে? এই যে প্রোডাক্টের দাম নির্ধারণ করার কাজটাই করে থাকে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান। তো মেনলি আমাদের এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে আমরা এটাই শিখব যে একটা পণ্য তৈরি করতে কত প্রকার খরচ হতে পারে, এবং এই খরচের সাথে একটা লাভ যোগ করে একটা পণ্যের বিক্রয় মূল্য কত হবে, উৎপাদন করতে যে ব্যয়, উৎপাদন ব্যয় কত হবে, কতটুকু কাঁচামালের জন্য ব্যয় হচ্ছে, কতটুকু লেবারের মজুরি দিচ্ছি আমি, এই জিনিসগুলোই মেনলি আমরা এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানে শিখব। ঠিক আছে ভাইয়া? তাহলে আমরা একটু দেখি কি বলছে এখানে। দেখেন, তাহলে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য তো আছে, তাই না? উৎপাদন ব্যয়ের প্রধান দুটি উদ্দেশ্য হচ্ছে কি ভাইয়া? একটি হচ্ছে ব্যয় নির্ণয় করা। ব্যয় নির্ণয় মানে ওই যে বললাম, এই পণ্যটা তৈরি করতে আমার কত টাকা ব্যয় হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, এটা নির্ণয় করা। আর আরেকটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। ভাইয়া ব্যয় নিয়ন্ত্রণ কি? ব্যয় নিয়ন্ত্রণ মানে হচ্ছে, দেখেন, এই পণ্যটা আপনি চাইলে অনেক দাম দিয়েও করতে পারেন, আবার অল্প দাম দিয়েও করতে পারেন। তো ব্যয় নিয়ন্ত্রণ মানে বোঝাচ্ছে যাতে অতিরিক্ত খরচ না হয়ে যায়, যতটুকু প্রয়োজন অতটুকুর মধ্যেই যাতে আমি একটি পণ্য তৈরি করতে পারি, এক্সট্রা কোনো যেন নষ্ট না হয়, খরচ না হয়, চুরি যেন না হয় পণ্য, মানে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আমার কাঙ্ক্ষিত মূল্যের মধ্যে যাতে আমরা একটা পণ্য তৈরি করতে পারি, এটি হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, দেখেন, উৎপাদন ব্যয়ের দুটি উদ্দেশ্য খুব ভালো করে মনে রাখতে হবে। একটা ব্যয় নির্ণয় বা ব্যয় নির্ধারণ, এটাকে নির্ধারণও বলে, আর একটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। এই দুটিকে বলা হয় উৎপাদন ব্যয়ের দুটি উদ্দেশ্য। আশা করি উৎপাদন ব্যয়ের দুটি উদ্দেশ্য আমাদের সবার মনে থাকবে। ওকে, এরপরে আমরা দেখি, এবার দেখেন, এখন আমাদের এই চ্যাপ্টারের উৎপাদন ব্যয় যেহেতু নাম, আমাকে এখানে অনেকগুলো ব্যয় সম্পর্কে পড়তে হবে। তো প্রথমে আমি যেটা পড়বো সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়সমূহ। কি ব্যয়সমূহ ভাইয়া? প্রত্যক্ষ ব্যয়সমূহ। এখন এই প্রত্যক্ষ ব্যয় কাকে বলে? প্রত্যক্ষ ব্যয় মানে হচ্ছে এমন খরচ যেগুলো ছাড়া একটা পণ্যকে আপনি কল্পনা করতে পারবেন না। ধরেন আমি একটা শার্ট পরে আছি, তাই না? এখন বলেন তো, এই শার্টটাকে কি ছাড়া কল্পনা করা যায় না? শার্ট তৈরির প্রধান উপাদান কি? কাপড়। কাপড় ছাড়া তো শার্টকে আপনি কল্পনা করতে পারবেন না। তো সেই কারণে এই কাপড় দিয়ে শার্ট তৈরি হয়, সেই কারণে এই কাপড়টাকে আমরা বলবো প্রত্যক্ষ কাঁচামাল, বা প্রত্যক্ষ কাঁচামালের আরেকটি নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। তাহলে দেখেন, প্রত্যক্ষ ব্যয় কিন্তু 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। তাহলে প্রত্যক্ষ ব্যয় কি জিনিস ভাইয়া? হ্যাঁ ভাইয়া, ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। ওকে, তাহলে প্রত্যক্ষ ব্যয় কি জিনিস? প্রত্যক্ষ ব্যয় হচ্ছে এমন একটা ব্যয় যে ব্যয় ছাড়া কোনো পণ্য তৈরি করাই সম্ভব হবে না। ওকে ভাইয়া, প্রত্যক্ষ ব্যয় এমন ব্যয় যা ছাড়া একটি পণ্য তৈরি করা কোনোভাবেই সম্ভব হবে না। ওকে ভাইয়া, তাহলে প্রত্যক্ষ ব্যয় আবার 3 প্রকার। একটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল,
আরেকটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি বা শ্রম। প্রত্যক্ষ মজুরি বা শ্রম কি? কাপড় থেকে শার্ট এমনি তৈরি হয়ে গেল, কোনো লোক কাজ করেছে, তাই না ভাইয়া? সেলাই করেছে, তারপরে শার্টটা তৈরি হয়েছে। তো যে লোকটা সেলাই করলো তাকে আমাকে টাকা দিতে হয়নি, মজুরি দিতে হয়নি, সেটাকে আমরা বলছি প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। আরেকটি আছে প্রত্যক্ষ অন্যান্য খরচ। প্রত্যক্ষ অন্যান্য খরচ হচ্ছে এই শার্টটা তৈরি করতে আরও যদি এক্সট্রা কোনো খরচ হয়ে থাকে, যা ছাড়া ওই পণ্যটা তৈরি করতে সে খরচটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে প্রত্যক্ষ অন্যান্য খরচ। ওকে, তাহলে ভাইয়া দেখেন, এই যে এই 3 প্রকার খরচকে আমরা কি বলবো? প্রত্যক্ষ খরচের প্রকারভেদ। তাহলে প্রত্যক্ষ খরচ ভাইয়া কয় প্রকার? 3 প্রকার। প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ খরচ হচ্ছে 3 প্রকার: প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি বা শ্রম, আর প্রত্যক্ষ অন্যান্য খরচ। ওকে ভাইয়া, ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার কিনা বলেন? প্রতিষ্ঠানের ভেতরে বাইরে বলে কিছু নাই, এ পর্যন্ত সবাই ক্লিয়ার ভাইয়া? এ পর্যন্ত আশা করি সবাই ক্লিয়ার হয়েছি আমরা, ঠিক আছে? তাহলে এই 3টাকে আমরা বলবো প্রত্যক্ষ ব্যয়। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখি প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল নির্ণয়। এখান থেকে আপনাদের দেখবেন 2 মার্কসের প্রশ্ন আসবে। কয় মার্কসের ভাইয়া? 2 মার্কসের প্রশ্ন আসবে, বা এখান থেকে আপনি এমসিকিউ পাবেন, ঠিক আছে? তাহলে প্রত্যক্ষ কাঁচামাল নির্ণয় বা প্রত্যক্ষ কাঁচামালের আরেকটি নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল নির্ণয়। সেটি কিভাবে করবেন দেখেন। প্রথমে প্রারম্ভিক কাঁচামাল। প্রারম্ভিক কাঁচামাল মানে কি? 1 তারিখে আপনার যেটা থাকে, 1/1/2024 এভাবে বলা থাকে না? সেটিকে আমরা বলবো প্রারম্ভিক কাঁচামাল। এই প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয়, অর্থাৎ নতুন করে যদি আপনি কোনো কাঁচামাল কিনেন এই বছর, সেটাকে আমি কি করব? যোগ করব। এরপরে দেখেন, যোগ করব কাঁচামাল ক্রয়ের খরচ। ভাইয়া এটা খুব গুরুত্বপূর্ণ। কাঁচামাল ক্রয়ের খরচ কি? দেখেন, ক্রয়, পরিবহন, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, অর্থাৎ যে খরচগুলো কাঁচামাল ক্রয়ের সাথে সম্পর্কিত, সেগুলোকে আমরা কি করব? যোগ করব। এবং এই যোগ করে যে ফলাফলটা বের হবে, এই ফলাফল থেকে আমরা বাদ দিব কি? সমাপনী কাঁচামালকে বাদ দিব। সমাপনী কাঁচামাল মানে কি ভাইয়া? 31/12/2024 তারিখে যে কাঁচামালটা থাকবে সেটাকে আমি বাদ দিব। বাদ দিলে আমি পাবো ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে ভাইয়া প্রত্যক্ষ কাঁচামালের আরেকটি নাম কি? কে বলতে পারে দেখি তো? প্রত্যক্ষ কাঁচামালের আরেকটি নাম কি? প্রত্যক্ষ কাঁচামালের আরেকটি নাম কিন্তু ব্যবহৃত কাঁচামাল। মনে থাকবে সবার? প্রত্যক্ষ কাঁচামালের আরেকটি নাম কি? ব্যবহৃত কাঁচামাল। তাহলে আপনাকে যদি বলে যে ব্যবহৃত কাঁচামাল নির্ণয় করো বা প্রত্যক্ষ কাঁচামাল নির্ণয় করো, তাহলে কি পারবো? প্রারম্ভিকের সাথে ক্রয় যোগ করব, আর ক্রয়ের সাথে যে খরচগুলো জড়িত সেই খরচগুলোকে যোগ করব, করার পরে সমাপনীটাকে বাদ দিব। ক্লিয়ার ভাইয়া? তাহলে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামাল নির্ণয় হয়ে যাবে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই কি বুঝছি? ইয়েস অর নো বলেন। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ব্যবহৃত কাঁচামাল, ভেরি গুড। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের আরেকটি নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। তাহলে ভাইয়া এটা আমাদের দেখবেন ইউনিভার্সিটিতেও এমসিকিউতে আসছে, এইচএসসিতেও আসছে, এবং আপনাদের ক নম্বরে দেখবেন বলবে যে ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমার মনে হয় যে আমরা সবাই ব্যবহৃত কাঁচামালের পরিমাণটা নির্ণয় করতে পারবো। ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড। এরপরে তাহলে দেখি, এবার আমরা শিখবো কি? এবার আমরা শিখবো মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয় নির্ণয় করা শিখবো। ওকে ভাইয়া, মুখ্য ব্যয়। ভাইয়া একটু বলেন তো, প্রত্যক্ষ ব্যয় কয় প্রকার? কে বলতে পারে দেখি? প্রত্যক্ষ ব্যয় কত প্রকার? কে কে বলতে পারে দেখি তো ভাইয়া? বলেন, এই প্রত্যক্ষ ব্যয়গুলো কয় প্রকার? কে বলতে পারে দেখি? প্রত্যক্ষ ব্যয় কয় প্রকার? কে বলতে পারে ভাইয়া? ভাইয়া বলেন তো, প্রত্যক্ষ ব্যয় কয় প্রকার? একটু আগে আমরা পড়েছি, কে বলতে পারে? মোহাম্মদ রাকিব বলছে 3 প্রকার, সাব্বির ভুইয়া বলছে 3 প্রকার। ভেরি গুড ভাইয়া। তাহলে দেখেন, এই 3 প্রকার প্রত্যক্ষ খরচের সমষ্টি, অর্থাৎ সকল প্রত্যক্ষ খরচকে যখন আমি যোগ করব, কি করব ভাইয়া? যোগ করে ফেলবো, তখনই তাকে আমি মুখ্য ব্যয় বলবো। ক্লিয়ার ভাইয়া কনসেপ্ট? 3 প্রকার, ভেরি গুড। তাহলে মুখ্য ব্যয় কি জিনিস? মুখ্য ব্যয় হচ্ছে 3 প্রকার প্রত্যক্ষ ব্যয়ের যোগফল। মুখ্য ব্যয় কি জিনিস ভাইয়া? 3 প্রকার প্রত্যক্ষ ব্যয়ের যোগফলই হচ্ছে মুখ্য ব্যয়। খুব সহজ না?
তিন প্রকার যে আমাদের প্রত্যক্ষ ব্যয়, এই তিন প্রকার প্রত্যক্ষ ব্যয়কে যোগ করলে কি পাবো? মুখ্য ব্যয় পাবো। তার মানে মনে রাখবেন মুখ্য ব্যয় মানেই সেখানে কি থাকবে? প্রত্যক্ষ থাকবে, প্রত্যক্ষ থাকবে, প্রত্যক্ষ থাকবে। তাহলে তিন প্রত্যক্ষকে যোগ করলে আমরা কি পাবো? মুখ্য ব্যয় পাবো। ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া? সবাই বলেন, সবাই বুঝছেন? বলেন, সবাই কি বুঝছেন ভাইয়া? তিন প্রত্যক্ষকে যোগ করলে কি পাবো? মুখ্য ব্যয় পাবো। দেখেন প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ অন্যান্য খরচ। তাহলে তিন প্রত্যক্ষকে যোগ করলে কি পাবো? মুখ্য ব্যয় পাবো। কষ্ট করে মুখস্থ করার দরকার আছে? তিন প্রত্যক্ষের সমষ্টি মুখ্য ব্যয়, তিন প্রত্যক্ষের সমষ্টি মুখ্য ব্যয়। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাদের মুখ্য ব্যয় সবাই আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। সকল প্রত্যক্ষ খরচের সমষ্টিকে মুখ্য ব্যয় বলে। সকল, সকল মানে কি? প্রত্যক্ষ খরচ কয়টি? তিনটি। তাহলে এই তিনটি খরচের সমষ্টি হচ্ছে মুখ্য ব্যয়। আশা করি সবাই বুঝছি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই ভাইয়া। দেখেন এবার আমি নেক্সটে যাই। নেক্সটে আমরা পড়ব কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়। ভাইয়া কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি? উৎপাদন উপরিব্যয়। কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি? উৎপাদন উপরিব্যয়। মনে থাকবে, এটা আমরা অনেকে ভুল করে আসব। কারখানা উপরিব্যয়, আমি বলছি কারখানা উপরিব্যয় কি জিনিস। তার আগে একটা জিনিস মনে রাখবেন, কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি ভাইয়া? উৎপাদন উপরিব্যয়। ওকে ভাইয়া? কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি? এই যে কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি ভাইয়া? উৎপাদন উপরিব্যয়। ক্লিয়ার? কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি? উৎপাদন উপরিব্যয়। ওকে, এখন দেখেন, সকল প্রকার পরোক্ষ খরচ এবং কারখানার সাথে সম্পর্কিত খরচের সমষ্টিকে কারখানা উপরিব্যয় বলে। ক্লিয়ার ভাইয়া? সকল প্রত্যক্ষ খরচ, সকল প্রত্যক্ষ খরচকে আমরা কি বলবো? মুখ্য ব্যয় বলবো। ভাইয়া প্রত্যক্ষ খরচকে যদি মুখ্য ব্যয় বলি তাহলে কি পরোক্ষ ব্যয়গুলো রাগ করবে না? তাহলে পরোক্ষ খরচকে যখন আমি যোগ করব তখন তার নাম হয়ে যাবে কি? কারখানা উপরিব্যয়। আর এই কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি ভাইয়া? উৎপাদন উপরিব্যয়। ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই ক্লিয়ার? তাহলে কি আমরা বলতে পারি যে প্রত্যক্ষ খরচকে যোগ করলে মুখ্য ব্যয় হয় আর পরোক্ষ খরচকে যোগ করলে কারখানা উপরিব্যয় হয়, বা কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি? উৎপাদন উপরিব্যয়। সবাই কি বুঝছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? বলেন, সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। তাহলে খুব সুন্দর করে আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষগুলোকে যোগ করলে মুখ্য, আর পরোক্ষগুলোকে যোগ করলে কি ভাইয়া? পরোক্ষগুলোকে যোগ করলে হবে কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া পরোক্ষ খরচ কোনগুলো? দেখেন, যেমন পরোক্ষ কাঁচামাল পরোক্ষ আছে না? পরোক্ষ মজুরি পরোক্ষ আছে না? পরোক্ষ অন্যান্য খরচ পরোক্ষ আছে। এছাড়া দেখেন কারখানার মধ্যে যে খরচগুলো হয়, কারখানা ভাড়া, মেশিনের অবচয়। ভাইয়া মেশিন কই থাকে? মেশিন কারখানায় থাকে। কারখানা ম্যানেজারের বেতন, কি ম্যানেজারের বেতন? কারখানা ম্যানেজারের বেতন। ওকে, এই সব জিনিসগুলোকে আমরা একসাথে কি বলবো? এগুলোই হচ্ছে আমাদের কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়ের মধ্যে যাবে। ওকে, এক কথায় এখানে যে ব্যয়গুলো আছে এই সব ব্যয়গুলোই হচ্ছে কি ব্যয়? এই সব ব্যয়গুলোই হচ্ছে পরোক্ষ ব্যয়ের উদাহরণ। কিসের উদাহরণ? পরোক্ষ ব্যয়ের উদাহরণ। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি সবাইকে বোঝাতে পেরেছি? বলেন তো, কঠিন লাগছে ভাইয়া? সবাই একটু বলেন তো, কঠিন লাগছে না ইজি আছে? পারবো আমরা? উৎপাদন ব্যয়ের এই সূত্র ভাইয়া, এত বড় সূত্র মুখস্থ করতে অবস্থা খারাপ হয়ে যায়। ম্যাথ করব কখন, তাই না? দুইটা ক্লাস নিব, দুইটা ক্লাসে দেখবেন এত বড় সূত্র আপনার পড়া হয়ে গেছে কিন্তু আপনি টেরি পাননি। ঠিক আছে, আমি খালি যে কথাগুলো বলছি বেসিকগুলো বুঝেন, কারণ এই বেসিকগুলো আমরা বুঝে পড়ি না। হ্যাঁ, সব টিচার যেটা করবে আপনাকে উৎপাদন ব্যয় চারটাকে ধরাই দিবে, দিয়ে বলবে যে যেটা মুখস্থ করে নাও, দিয়ে অঙ্ক করো। আর আপনারা ওই মুখস্থ করে যা ধরতেই পারেন না কোনটা কি জিনিস, দিয়ে উৎপাদন ব্যয় ভাইয়া কঠিন, দুনিয়ার কঠিন জিনিস, এটা আমার দ্বারা হবে না, ইত্যাদি ইত্যাদি, তাই না ভাইয়া? তো ওই যে বড় চার্ট আছে ওটা ভুলে যান। আমি খালি কি বললাম? প্রত্যক্ষ, প্রত্যক্ষগুলো যোগ করলে মুখ্য ব্যয়, আর পরোক্ষগুলো যোগ করলে কি? কারখানা উপরিব্যয়। এত দূর তো ক্লিয়ার। আর ওই চার্ট মার্ট কিছু মুখস্থ রাখার দরকার নাই, এতটুক তো যে কেউ বুঝতে পারবে, তাই না ভাইয়া? ওকে, ঠিক আছে।
মনে রাখা একটু কঠিন হচ্ছে। প্রত্যক্ষ আর পরোক্ষ চিনেন না? প্রত্যক্ষ যোগ করলে মুখ্য, পরোক্ষ যোগ করলে কারখানা ও পরিবাহী, শেষ। তো এটা মনে রাখা কঠিনের তো কিছু নাই ভাইয়া। হ্যাঁ, পরোক্ষ হচ্ছে শুধু এগুলোই, আর ওই যে বললাম যেগুলোর সাথে পরোক্ষ থাকবে সেগুলো পরোক্ষ। আর কারখানা কি ভাইয়া? কারখানা, যেগুলো কারখানার সাথে যুক্ত সম্পর্কিত, যেগুলো কারখানার সাথে সম্পর্কিত সেগুলো, আর যার সাথে পরোক্ষ থাকবে এগুলোই হচ্ছে পরোক্ষ ব্যয়। ওকে, এগুলোই হচ্ছে পরোক্ষ ব্যয়। এই যে লিখেই দিয়েছি, দেখেন পড়েন। পরোক্ষ ব্যয় কোনগুলো? সকল প্রকার পরোক্ষ খরচ, মানে পরোক্ষ থাকবে আর কারখানার সাথে সম্পর্কিত, যার সাথে কারখানার সম্পর্ক থাকবে সেগুলোই হচ্ছে পরোক্ষ ব্যয়। ওকে ভাইয়া? ওকে। হ্যাঁ, চার্ট দিয়েছিল। হ্যাঁ, চার্ট দিলে শিখবেন না, ঠিক আছে? আমি আমার ক্লাস নিয়ে নিই, তারপর অটোমেটিক্যালি দেখবেন যে চার্ট আপনার মাথার মধ্যে ঢুকে গেছে, আপনি টেরি পাননি। ওকে, তাহলে ভাই আমরা দুইটা জিনিস শিখলাম। কি ভাইয়া? আমি আবারও রিপিট করি, দেখেন এটা কঠিন চ্যাপ্টার তো আমি আবারও রিপিট করি। প্রত্যক্ষ, সকল প্রত্যক্ষকে যখন আমি যোগ করছি তখন আমি কি পাচ্ছি? সকল প্রত্যক্ষকে যোগ করলে আমরা পাচ্ছি কি ভাইয়া? মুখ্য ব্যয়। কি ব্যয়? মুখ্য ব্যয়। ওকে, আর সকল পরোক্ষকে যখন আমরা যুক্ত করছি, কাকে? সকল পরোক্ষকে যখন আমরা যুক্ত করছি তখন আমরা কি পেলাম ভাইয়া বলেন তো? সকল পরোক্ষকে আমরা যুক্ত করলে পেলাম হচ্ছে কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয়। ওকে ভাইয়া, এখন তাহলে প্রত্যক্ষ আর পরোক্ষ যোগ করা আর মুখ্য ব্যয় আর কারখানা ও পরিব্যয় যোগ করা দুইটা একই জিনিস না ভাইয়া? প্রত্যক্ষ মানে মুখ্য ব্যয় আর পরোক্ষ মানে কারখানা ও পরিব্যয়। এখন আমরা প্রত্যক্ষ আর পরোক্ষকে কি করে দিব? যোগ করে দিব। কি করব ভাইয়া? প্রত্যক্ষ আর পরোক্ষকে আমি যোগ করে দিব। দেখেন, এই যে দেখেন, এগুলো হচ্ছে সকল প্রত্যক্ষ, সব প্রত্যক্ষকে যোগ করলে পেলাম মুখ্য ব্যয়। আর এখানে কি লেখা আছে ভাইয়া? এখানে লেখা আছে কারখানা ও পরিব্যয়। কারখানা ও পরিব্যয় মানে কি ভাইয়া? কারখানা ও পরিব্যয় মানে হচ্ছে পরোক্ষ ব্যয়। ওকে, আর এগুলো হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। এখন বলেন তো, এই যে প্রত্যক্ষ আর পরোক্ষকে যখন যোগ করলাম তখন আমি কি পাবো জানেন? প্রত্যক্ষ আর পরোক্ষকে যোগ করলে আমরা পাবো উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। প্রত্যক্ষ আর পরোক্ষকে যখন আমরা একসাথে যুক্ত করে দিব তখন আমি কি পাবো ভাইয়া? তখন আমি পাবো হচ্ছে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। তাহলে ভাইয়া উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি? উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি? কারখানা ব্যয়। উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি? কারখানা ব্যয়। মনে থাকবে, এই উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝতে পেরেছি? মূর্খ না, মূর্খ ব্যয় না, মুখ্য ব্যয়। হ্যাঁ, মুখ্য ব্যয়। ওকে ভাইয়া, তাহলে উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি? মুখ্য ব্যয়। ঠিক আছে, তাহলে দেখেন আমরা প্রথমে শিখলাম কি? প্রত্যক্ষ। দেখেন সকল প্রত্যক্ষ, তিন প্রত্যক্ষকে যখন আমি যোগ করলাম আমি কি পেলাম? আমি পেলাম মুখ্য ব্যয়, তাই না? তাহলে প্রত্যক্ষ ব্যয়কে যোগ করলে আমি কি পেলাম ভাইয়া? মুখ্য ব্যয় পেলাম। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা ও পরিব্যয় যোগ করছি। ভাইয়া কারখানা ও পরিব্যয় মানে কি? কারখানা ও পরিব্যয় মানে হচ্ছে পরোক্ষ ব্যয়। এখন এই যে প্রত্যক্ষ আর এই পরোক্ষ, প্রত্যক্ষ আর পরোক্ষ মিলে হয়ে যাবে কি ব্যয়? উৎপাদন ব্যয়। প্রত্যক্ষের সাথে পরোক্ষকে যখন আমি যোগ করব তখনই কি হয়ে যাবে ভাইয়া? তখনই হয়ে যাবে উৎপাদন ব্যয়। তাহলে আপনাকে যদি এখন কেউ বলে, যে উৎপাদন ব্যয় নির্ণয় করো, আপনি কি পারবেন? উৎপাদন ব্যয় নির্ণয় করা মানে সকল প্রত্যক্ষগুলোকে আগে যোগ করব, এরপরে সকল প্রত্যক্ষকে যোগ করলে পাই আমি মুখ্য ব্যয়। তাহলে তিন প্রত্যক্ষকে যোগ করে আমি লিখব মুখ্য ব্যয়। এরপরে সকল পরোক্ষগুলোকে আমি যোগ করব, সকল পরোক্ষগুলোকে যোগ করলে আমি কি পাবো? কারখানা ও পরিব্যয় পাবো। তাহলে এই যে মুখ্য ব্যয় আর কারখানা ও পরিব্যয় দুইটা ব্যয়কে যোগ করলেই আমি পেয়ে যাব উৎপাদন ব্যয়। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাইকে বুঝছি ভাইয়া? তাহলে আপনাকে যদি বলে উৎপাদন ব্যয় নির্ণয় করো বা কারখানা ব্যয় নির্ণয় করো, এই প্রশ্নটা 100% আসবে। এইচএসসিতে আপনার 100% আসবে, এটা 100% আসবে ভাইয়া। তাহলে উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয় মানে কি? সকল প্রত্যক্ষ যোগ করব, সকল পরোক্ষ যোগ করব, এরপরে প্রত্যক্ষের সাথে পরোক্ষকে মিলাই দিব, তাহলে আমরা কি পেয়ে যাব? উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই বুঝছি ভাইয়া? প্রত্যক্ষ খরচগুলো কি এটা প্রথমে পড়ানো হয়েছে, আপনি লাস্টে ক্লাসে আসছেন তো স্লাইডে দেখে নেবেন বা ক্লাসের প্রথম থেকে রেকর্ড দেখে নেবেন। ওকে, ক্লিয়ার, ভেরি গুড।
ওকে ভাইয়া, নেক্সটে যাই তাহলে আমরা, ঠিক আছে? এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, খুব ভালো করে বুঝেন, কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? ঠিক আছে, উৎপাদন ব্যয়ের উপাদান, নিচের কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? হ্যাঁ, এটা অ্যাডমিশনে খুব আসে ভাইয়া। তাহলে উৎপাদন ব্যয় নির্ণয় করতে কি কি লাগছে? উৎপাদন ব্যয় নির্ণয় করতে পরোক্ষ ব্যয়গুলো লাগছে, আর কি লাগছে? প্রত্যক্ষ ব্যয়গুলো লাগছে। তাহলে এই দুইটা জিনিস লাগছে। তাহলে এই দুইটা জিনিসকে আমরা কি বলবো? উৎপাদন ব্যয়ের উপাদান, তাই না ভাইয়া? এই দুইটা জিনিসকে আমি কি বলবো? উৎপাদন ব্যয়ের উপাদান। এই যে উৎপাদন ব্যয় নির্ণয় করতে যে ব্যয়গুলো লাগছে সেগুলোই হচ্ছে ভাইয়া উৎপাদন ব্যয়ের উপাদান। সবাইকে বুঝছি ভাইয়া? বলেন, সবাইকে বুঝতে পেরেছি? বুঝেছি। এই অধ্যায় থেকে 2টা সৃজনশীল পাবেন, 25 মার্ক পাবেন। এই চ্যাপ্টার থেকে 25 মার্ক কমন পাবেন এইচএসসিতে। ওকে, নেক্সটে যাই ভাইয়া, আমরা দেখি তাহলে আমরা এখন প্রশ্ন প্র্যাকটিস করব। ঠিক আছে, এগুলো হচ্ছে বোর্ড কোশ্চেন। ঠিক আছে, এটা আপনাদের বোর্ডে আসা প্রশ্ন। এগুলো দেখেন কি বলছে, উৎপাদন ব্যয় হিসাবের প্রধান দুটি উদ্দেশ্য হলো কি? ভাইয়া বলেন তো, উৎপাদন ব্যয় হিসাবের প্রধান দুটি উদ্দেশ্য কি? আমি আপনাদেরকে পড়াইছিলাম, প্রথমেই কিন্তু পড়াইছি, স্লাইডের প্রথমেই ছিল। বলেন তো ভাইয়া, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ, একক প্রতি ব্যয় নির্ধারণ, লাভ ক্ষতি নির্ধারণ, বিক্রয় মূল্য নির্ধারণ, তথ্য সরবরাহ, ব্যয় নির্ধারণ। কি হবে, কে বলতে পারে? আমরা পড়েছিলাম দুটি উদ্দেশ্য, এক নাম্বার হচ্ছে ব্যয় নির্ধারণ বা ব্যয় নির্ণয় করা, একই জিনিস, আরেকটা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ করা। তাহলে উত্তর হবে ক নাম্বার। কমন পেয়েছি ভাই, আমরা কমন পেয়েছি, ইনশাআল্লাহ কমন পেয়ে গেছি। ওকে, নেক্সট যাই আমরা, দেখি। দেখেন কি বলছে, মুখ্য ব্যয়ের উপাদান কোনটি? ভাইয়া মুখ্য ব্যয় মানে কি যেন পড়েছিলাম? মুখ্য ব্যয় মানে হচ্ছে প্রত্যক্ষ খরচ, তাই না? মুখ্য ব্যয় মানে কি পড়েছিলাম? প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ খরচের যোগফল। তাহলে ভাইয়া দেখেন তো, অপশনে প্রত্যক্ষ আছে কোথায়? মুখ্য ব্যয় মানে কি? মুখ্য ব্যয় মানে প্রত্যক্ষ। তাহলে অপশনে প্রত্যক্ষ যেটাতে থাকবে সেটাই উত্তর, এটা তো পরোক্ষ হবে না। এই যে পেয়ে গেছি প্রত্যক্ষ খরচ, তাহলে এটাই উত্তর। বেতন হবে না, অবচয় হবে না। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? পারা যাচ্ছে? বলেন তো ভাইয়া, সত্যি করে বলেন তো, যারা আজকে প্রথম এই চ্যাপ্টারটা করছেন বা এর আগে করতে যে ব্যর্থ হয়েছেন, তাদের কাছে কি একটু হইলেও ইজি লাগছে কিনা ভাইয়া? কনসেপ্টগুলো ধরে ধরে আমরা উত্তর করতে পারছি কিনা? যখনই বলবে মুখ্য ব্যয় মানে কি ভাইয়া? আমি বলেছিলাম প্রত্যক্ষ। দ্যাট মিনস আপনি অপশনে খুঁজবেন যে প্রত্যক্ষ আছে কিনা, যেটা প্রত্যক্ষ থাকবে সেটাই উত্তর। ওকে ভাইয়া, সব পারবেন ইনশাল্লাহ। নেক্সটে যাই, দেখেন, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সব প্রত্যক্ষ ব্যয়ের সমষ্টিকে কি বলে? সব প্রত্যক্ষ। সব প্রত্যক্ষ মানে কি? কে বলতে পারে দেখি ভাইয়া? সব প্রত্যক্ষ মানে কি? সব প্রত্যক্ষ মানে কি? ইজি লাগে, মজাও লাগে। ওকে, আজকে প্রথম করছি, অনেক ইজিও। ওকে, ঠিক আছে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, ফার্স্ট ধরলাম। বলেন সব প্রত্যক্ষ। দেখেন এগুলো কিন্তু সব বোর্ড প্রশ্ন, আমি ক্লাস নেওয়ার পরে যে দেখবেন এগুলো সব বোর্ড প্রশ্ন। ঠিক আছে, সব বোর্ডের আসা প্রশ্ন, এগুলো সব আপনাদের বোর্ড কোশ্চিন। এগুলো আমি ক্লাস নেওয়ার পরে টেস্ট পেপার বা বই খুঁজে দেখবেন। বলেন সব প্রত্যক্ষ, তাই না? একই কথা ভাইয়া, সব প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে হচ্ছে ভাইয়া মুখ্য ব্যয়, প্রত্যক্ষ মানে মুখ্য ব্যয়, তাই না ভাইয়া? প্রত্যক্ষ মানে কি? প্রত্যক্ষ মানে হচ্ছে মুখ্য ব্যয়। তাহলে কি দেখছেন, এই যে সবাই উত্তর করে দিচ্ছে, থ্যাংক ইউ, ভেরি গুড, আপনারা অনেক ভালো পারেন। নেক্সটটা যাই, দেখি। নেক্সটটা দেখেন আমাকে কি বলেছে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। কি বলেছে? ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করো। ভাইয়া ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম কি বলেছিলাম, কে বলতে পারে দেখি তো? আমরা পরে ব্যয় নির্ণয় করব, আগে আমাকে জানতে হবে, বেসিক জানতে হবে, থিওরি জানতে হবে। থিওরি এবং বেসিক যদি জানেন, ম্যাথ সৃজনশীল কিচ্ছু আটকাবে না ভাইয়া। আমাকে আগে বলেন, আপনি কি বলবেন? ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম কি, কে বলতে পারে দেখি? ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম কি, কে বলতে পারে ভাইয়া দেখি তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যক্ষ কাঁচামাল, ভেরি গুড। এই যে মোবারক হোসেন মনোযোগী, হ্যাঁ, প্রত্যক্ষ কাঁচামাল নির্ণয় করতে বলছে, তাই না ভাইয়া? তাহলে এটার আমরা একটা সূত্র শিখেছিলাম, মনে আছে? আমি একটা সূত্র শিখাইছিলাম, সেটা কি ভাইয়া? প্রারম্ভিক কাঁচামাল, তাই না ভাইয়া? সূত্রটা কিন্তু লেখা আছে স্লাইডে, যারা ভুলে গেছেন ক্লাস শেষে এটা বারবার প্র্যাকটিস করবেন। দেখেন প্রারম্ভিক কাঁচামাল ৮০,০০০, বোর্ডে কিন্তু আসবে এটা, এবং আমি বলেছি ক নম্বরে আসবে।
প্রারম্ভিক কাঁচামালের সাথে কাঁচামাল ক্রয় যদি থাকে তাহলে আমি যোগ করব। কি যোগ করব? কাঁচামাল ক্রয় আমি যোগ করব। কত আছে? 4,50,000 আছে, তাহলে যোগ করব, করলে হয় 8 5 13, 5,30,000 টাকা। ওকে ভাইয়া। ক্রয় পরিবহন, তারপরে আমি বলেছিলাম ক্রয়ের সাথে সম্পর্কিত খরচ, তাহলে ক্রয় পরিবহন হচ্ছে ক্রয়ের সাথে সম্পর্কিত খরচ, তাই না ভাইয়া? তাহলে সেটা কত আছে? 10,000 টাকা আছে। তাহলে 5,40,000 ক্রয়ের সাথে সম্পর্কিত আর কোনো খরচ আছে? বলেছে বিক্রয় পরিবহন। ভাইয়া বিক্রয় পরিবহন কি ক্রয়ের সাথে সম্পর্কিত না বিক্রয়ের সাথে সম্পর্কিত? এটি বিক্রয়ের সাথে সম্পর্কিত, তাই এটি আসবে না। আপনি যাতে ভুল করেন সে কারণে এটা দিয়ে দিয়েছে। মাইনাস কি করব ভাইয়া? সমাপনী। কি করব? সমাপনী কাঁচামাল করব মাইনাস, তাই না ভাইয়া? তাহলে ভাইয়া সমাপনী কাঁচামাল আছে কত দেখেন তো, এই যে 70,000 টাকা সমাপনী কাঁচামাল, 70,000 টাকা। তাহলে 5,40,000 থেকে 70 বাদ দিলে 40 70 4,70,000 টাকা। এই 4,70,000ই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল বা যার আরেকটি নাম হচ্ছে ব্যবহৃত কাঁচামাল। ক্লিয়ার সবাই ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার? ভেরি গুড, এই যে সবাই তো বের করে ফেলেছেন। সবাইকে বুঝছি ভাইয়া। আল সিফাত বাবু 4,70,000, বিবি জোয়ারিয়া, মোহাম্মদ সোহাগ, ওকে থ্যাংক ইউ ভাইয়া, সবাইকে বুঝছি আমরা। নিরানু ভাই দিক উত্তর করেছে, রিপন ইসলাম উত্তর করেছে, জি আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। মিরাজ, রিপন ইসলাম বলছে জি স্যার, ভেরি গুড থ্যাংক ইউ। তাহলে ভাইয়া পারা যাচ্ছে। একটা জিনিস মনে রাখবেন, অ্যাকাউন্টিংয়ে কোনো প্রশ্ন দিয়ে ইনশাল্লাহ আটকাইতে পারবে না আপনাদেরকে, এটা 100% গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, না অ্যাডমিশন না এইচএসসি। ওকে, শুধুমাত্র ভাইয়া আমি ভাই সোজা কথা, মিথ্যা কথা বলতে পারি না, পাম্পট্টি দিতে পারি না, কিচ্ছু পারি না। যেটা সহজ ভাইয়া, আমি পরিশ্রম করে ক্লাস নিচ্ছি, আপনাকেও পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। যেভাবে জিনিস দিচ্ছি, যেভাবে সাজানো গোছানো ক্লাস দিই, গ্যারেন্টি দিয়ে বলতে পারি এভাবে এমসিকিউ ক্লাস এভাবে স্টেপ বাই স্টেপ কেউ নিতে পারবে না। কারণ এই যে স্লাইড তৈরি করা, স্টেপ বাই স্টেপ সাজানো, প্রচুর পরিশ্রম করতে হয় ভাইয়া, বুঝছেন? প্রচুর পরিশ্রম করতে হয়, বোর্ড প্রশ্ন কালেক্ট করতে হয়, ইউনিভার্সিটি প্রশ্ন কালেক্ট করতে হয়, একটু পরে দেখাবো, ঠিক আছে? তো সহজ কথা ভাই, একটা ক্লাসের আগে নিজে হাতে এগুলো তৈরি করি, এগুলো লোক আছে তৈরি করার, কিন্তু লোকের হাতে তৈরি করলে মন মতো হয় না, তো সেই কারণে নিজে হাতে তৈরি করতে হয়েছে আপনাদের ক্লাসের আগে, দেন এসে আপনাদেরকে পড়াচ্ছি। তো এমনভাবে জিনিসগুলো তৈরি করার ট্রাই করি যারা সুন্দর করে ক্লাসগুলো করে, পড়াশোনা করে, তারা জীবন আটকাবে না এবং কোনো প্রশ্ন দিয়ে ইনশাল্লাহ আমার স্টুডেন্টকে আটকাইতে পারবে না। যার ফলশ্রুতিতে প্রতি বছর আমার স্টুডেন্ট অ্যাকাউন্টিংয়ে পূর্ণ মার্ক পায়, একাধিক স্টুডেন্ট আমার পূর্ণ মার্ক পায়। গত বছর ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে বিগত 10-12 বছরের মধ্যে সবচেয়ে কঠিন প্রশ্ন হয়েছিল, বুঝছেন, গত বছর। তো অ্যাকাউন্টিং এমনও হয়েছে 2-3 পেয়েছে, অ্যাকাউন্টিংয়ের জন্য পরীক্ষা খারাপ হয়েছে, কঠিন প্রশ্ন দিয়েছিল, 12টার মধ্যে 8টা ম্যাথ দিয়েছে। সেখানে যে স্টুডেন্টটা হাইস্ট পেয়েছে ওটা আমার স্টুডেন্ট, 12টার মধ্যে 11টা, গত বছরে 12টার মধ্যে 11টা হচ্ছে সঠিক, মানে সর্বোচ্চ অ্যাকাউন্টিংয়ের মার্ক ছিল 11, তো সেটাও পেয়েছিল আমার স্টুডেন্ট। যে ছেলেটা ফার্স্ট হয়েছে সেও পায়নি, বুঝছেন। এই বছরে আসেন, এই বছরের প্রশ্ন তুলনামূলক সহজ হয়েছে, অনেকেই পেয়েছে 12তে 12, আমার স্টুডেন্টও পেয়েছে 12তে 12, বুঝছেন, কোনো ভুল করেনি। তারপরে রিটেন পরীক্ষাগুলোতে সবগুলোতে এগুলো আমার যারা ভালো স্টুডেন্ট, যারা পড়াশোনা করে রেগুলার, এদের মার্কই সবসময় হাইস্ট থাকে, বোঝা গেছে? তো এতটুকু আমি বলতে পারি ভাইয়া, কোনো প্রশ্ন দিয়ে আপনাদেরকে আটকাইতে পারবে না। পড়াশোনা করবেন মনোযোগ দিয়ে, আমি কি খুব প্যারা দিয়ে পড়াশোনা করাই? দেখেন যা পড়াচ্ছি ওই স্টেপ দিয়ে আপনাদেরকে কি করাচ্ছি, সুন্দর করে শিখাই দিচ্ছি। এক স্টেপ, এত মাথা হিজিবিজি কিছু নাই, খালি সুন্দর করে একটাই রিকোয়েস্ট, ক্লাসটা বুঝবেন ভালো করে, স্লাইড তো দিয়ে দিচ্ছি, বাসায় এই ম্যাথগুলোর সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবেন আজকে রাত্রেই। তাহলে এখন থেকে আপনি ঢাকা ইউনিভার্সিটি পড়ার মতো উপযুক্ত হবেন আপনি। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, অফলাইনে অনেক জায়গায় পড়েছেন আপনি, আমি জানি। আপনাকে এমনি কেউ শেখায়নি, এমসিকিউ প্র্যাকটিস করা শেখাই না আপনাদেরকে, তাহলে আপনারা শিখবেন কেমনে? অ্যাডমিশন তো হয় এমসিকিউ এক্সামে, এমসিকিউ সিস্টেমে, সেই কারণে এত পার্সেন্ট ফেল, 13% পাস ঢাকা ইউনিভার্সিটিতে, 87% ফেল। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। চ্যাপ্টার 9 মুখস্থ করা লাগে, কোনো চ্যাপ্টারই মুখস্থ করা লাগবে না। দেখেন তাহলে ভাইয়া আমরা ব্যবহৃত কাঁচামাল ইনশাল্লাহ শিখতে পেরেছি, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই আমরা, ঠিক আছে? এই যে 4,70,000 কিন্তু অপশনে আছে, ওকে, আমি বলে দিলাম এটা হচ্ছে উত্তর, করে দেখাইছি এটা উত্তর। ওকে, নেক্সটে যাই। নেক্সটে যদি আমরা যাই, দেখেন আবার একটা প্রশ্ন দিয়েছে, দেখেন মুখ্য ব্যয়, মুখ্য ব্যয় মানে কি ভাইয়া? প্রত্যক্ষ, তাই না? আর কারখানা পরিব্যয়, ভাইয়া কারখানার মধ্যে যেটা হয় সেটা কি? সেটা হচ্ছে পরোক্ষ। এখন ভাইয়া আমাকে বলেন তো, প্রত্যক্ষ আর পরোক্ষকে যখন আমি প্লাস করে দিব, যোগ করে দিব,
তখন তার নাম কি হয়, কে বলতে পারে? প্রত্যক্ষ পরোক্ষ যোগ করলে তার নাম হয় উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। ভাইয়া ভুলে গেছেন, মুখ্য ব্যয় মানে প্রত্যক্ষ ব্যয়, আর কারখানা পরিব্যয় মানে কি? পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ আর পরোক্ষকে যখন আমি যোগ করি তখন হয়ে যায় উৎপাদন ব্যয় বা কারখানা ব্যয়। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। এই পারভিন আক্তার, তারপরে নাদিয়া ইসলাম বলল ভেরি গুড, থ্যাংক ইউ। নিরানভা উৎপাদন ব্যয়, এদিকে দেখতে পাচ্ছি আসাদুল ইসলাম হীরা, হ্যাঁ, শারমিন সারা উৎপাদন ব্যয়, জিহাদ বলছে উৎপাদন ব্যয়, রবিন বলছে উৎপাদন ব্যয়, ভেরি গুড ভাইয়া। তানজিলা হাসান, ফাহমিদা বলছে, তারপরে সালাউদ্দিন বলছে মারিয়া আক্তার উৎপাদন ব্যয়, ভেরি গুড। তাহলে দেখি তো ভাইয়া অপশনে আছে নাকি? অপশনে কি উৎপাদন ব্যয় আছে? তো এটা সবাই পড়ে যাবে উৎপাদন ব্যয়। তো অপশনে কি উৎপাদন ব্যয় আছে ভাইয়া? অপশনে উৎপাদন ব্যয় নাই, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে কারখানা ব্যয়। ঠিক আছে ভাইয়া, অপশনে উৎপাদন ব্যয় নাই, তাহলে উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি? কারখানা ব্যয়। এটা অনেকে জানবে না, হ্যাঁ, অনেক স্যার খালি উৎপাদন ব্যয় পড়ায়, এটাকে যে আবার কারখানা ব্যয়ও বলা যায় এটা অনেকে জানে না। ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, নেক্সটে আসি। কারখানার যন্ত্রপাতির অবচয় কোন ধরনের ব্যয়? কারখানার ব্যয়। তো কারখানা ব্যয়কে আমরা কি ব্যয় বলি ভাইয়া? কারখানা ব্যয়কে আমরা বলি কারখানা উপরিব্যয়। কারখানার মধ্যে যে খরচগুলো হয় তার নাম কি? কারখানা উপরিব্যয়, তাই না? তাহলে আমরা অপশনে দেখি তো কি আছে, অপশনে দেখি তো কি আছে ভাইয়া? আছে কারখানার মধ্যে যে খরচগুলো হয় সেগুলো কি? পরোক্ষ ব্যয়। আর এই পরোক্ষ ব্যয়গুলোর যোগফলকে আমরা কি বলি একসাথে? কারখানা উপরিব্যয়। এখন ভাই আপনাদের কাছে প্রশ্ন, এই কারখানা উপরিব্যয়ের আরেকটি নাম আছে, কে বলতে পারে কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম কি? বলেন। হ্যাঁ, পরোক্ষ ব্যয়। কারখানা উপরিব্যয় হচ্ছে একটি পরোক্ষ ব্যয়, আর এই পরোক্ষ ব্যয়গুলোর সমষ্টিকে বলা হয় কি? কারখানা উপরিব্যয়। একই কথা, কিন্তু আমাকে বলতে হবে এই কারখানা উপরিব্যয়ের আরেকটা নাম আছে, কে বলতে পারে দেখি? আমি 7:15 থেকে আপনার লাইভের অপেক্ষা করেছিলাম, এতক্ষণ কোনো নোটিফিকেশনই পাইনি, কারণ লাইভে আসতে দেরি হয়ে গেল, এখন কিছুই বুঝতেছি না। ও আচ্ছা, সমস্যা নাই, আপনি লাইভ ক্লাস মানে রেকর্ড ক্লাসটা করেন, হ্যাঁ, মিডিল থেকে আসলে বুঝবেন না। উৎপাদন উপরিব্যয়, ভেরি গুড, উৎপাদন উপরিব্যয়, থ্যাংক ইউ। এই যে দেখেন উৎপাদন উপরিব্যয়, হ্যাঁ, নোটিফিকেশন আসতে হবে না, হ্যাঁ, সবার কাছে নোটিফিকেশন যায় না ফেসবুকের। ওকে, ফেসবুকে কি যে প্রবলেম হয়েছে বুঝি না মাঝে মাঝে। তো মনে রাখবেন, আমার ক্লাস মানে পেজে একেবারে উপস্থিত হয়ে যাবেন, দিয়ে রিফ্রেশ মারবেন, দেখবেন 7:15 মানে 7:15তেই ক্লাস শুরু হবে। সাধারণত লেট আমি করি না, আর যদি 5 মিনিটও লেট হয় তাহলে আমি পোস্ট দিয়ে জানাই দিব যে আমি 7:20 থেকে ক্লাস নিব। তো পেজে অলওয়েজ আপডেট পাবেন আপনি, ঠিক আছে? এতটুকু বলি। আপনার ওই প্রশ্ন দেখে ওটার উত্তর পাবেন, ঠিক আছে? সৃজনশীল করাচ্ছি না তো, ওইটা এক্সট্রা ভাবতে যান না, ঠিক আছে? ওটা আপনি অটোমেটিক বুঝতে পারবেন। ওকে, ওটা নিয়ে টেনশন করতে হবে না আপনাকে। দেখেন কি বলছে, কোনটি পরোক্ষ ব্যয়? তাহলে এখানে বলেছে মিস্ত্রির মজুরি। এখন এই মজুরি তো প্রত্যক্ষ হইতে পারে, পরোক্ষ হইতে পারে। কিছু কি বলেছে প্রত্যক্ষ মজুরি বা পরোক্ষ মজুরি? কিছু বলেছে? কিচ্ছু বলেনি। কিছু যদি না বলে তাহলে এটিকে ধরতে হবে প্রত্যক্ষ মজুরি। কি মজুরি? এটি হচ্ছে প্রত্যক্ষ মজুরি। ভাইয়া বলেন তো, প্রত্যক্ষ মজুরি কি পরোক্ষ হতে পারে? পারে না, তাহলে এটা উত্তর হবে না। কারখানা ভাড়া, ভাইয়া কারখানা ভাড়া কি ব্যয় বলেন তো? কারখানা ভাড়া কি পরোক্ষ ব্যয় না ভাইয়া? বলেন তো, এটাই তো জিজ্ঞাসা করছে, কোনটি পরোক্ষ ব্যয়? তো আমরা পরোক্ষ ব্যয় কি শিখেছিলাম? যার সাথে পরোক্ষ থাকবে সেগুলো, আর যেগুলোর সাথে কি থাকবে? কারখানা থাকবে, এগুলোকে আমরা পরোক্ষ ব্যয় বলবো। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে ভাইয়া কারখানা ভাড়া। ক্রয় পরিবহন কেন হলো না? কারণ ক্রয় পরিবহন হচ্ছে ব্যবহৃত কাঁচামালের অংশ, আর ব্যবহৃত কাঁচামাল কি ভাইয়া? ব্যবহৃত কাঁচামাল হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, তাই হইল না। কাঠ ক্রয়, কাঠ কি জিনিস ভাইয়া? কাঠ হচ্ছে একটি কাঁচামাল, আর এই কাঠ ক্রয় মানে কি? কাঁচামাল ক্রয়। আর এই কাঁচামাল ক্রয় মানে কি ভাইয়া? কাঁচামাল ক্রয় মানে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, সেজন্য এটিও হবে না। ক্লিয়ার ভাইয়া সবাই? খ, ভেরি গুড, থ্যাংক ইউ। নেক্সটে যাই, এগুলো সব বোর্ড প্রশ্ন, ঠিক আছে? এই যে দেখেন ঢাবির প্রশ্নে চলে এসেছি আমরা। ঢাবি 20-21 প্রশ্ন। এবার আমরা যেটা সলভ করব সেটি হচ্ছে ঢাবি 20-21 প্রশ্ন। দেখেন কি বলছে, কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান? তাহলে উৎপাদন ব্যয়ের উপাদান কোনগুলো ভাইয়া? প্রত্যক্ষ প্লাস
পরোক্ষ, এই দুই ব্যয়কে আমরা যোগ করলেই কি পাই ভাইয়া? উৎপাদন ব্যয় পাই। তাহলে আমাকে দেখতে হবে এর মধ্যে কোনটি প্রত্যক্ষ আর পরোক্ষ নামে কোনো ব্যয় আছে কিনা। অফিস ভাড়া, কি ভাড়া? অফিস ভাড়া। তো অফিস ভাড়া তো প্রত্যক্ষও না পরোক্ষও না। তাহলে দেখেন পরোক্ষ ভাড়া আছে না ভাইয়া? এই যে পরোক্ষ, তাহলে উত্তর কি হবে? খ নাম্বার হবে না ভাইয়া? বিজ্ঞাপন ব্যয়, বিজ্ঞাপন ব্যয় প্রত্যক্ষও না পরোক্ষও না। ওকে, কুড়িন, কুড়িনও প্রত্যক্ষও না পরোক্ষও না। তাহলে উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে পরোক্ষ ভাড়া। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া? সবাইকে বুঝতে পেরেছি? তাহলে কি মজা লাগছে না ভাইয়া? ঢাবিতে আসা প্রশ্ন আমি সলভ করে ফেললাম। তাহলে কি ঢাবিতে পড়ার কি আমার যোগ্যতা আছে না নাই বলেন? ঢাবিতে আসা প্রশ্ন সলভ করে ফেললাম না? কতটুকু পড়াইলাম? 30 মিনিট মাত্র ক্লাস নিয়েছি। তো 30 মিনিট ক্লাস করার পরে আপনি কি করছেন দেখেন তো ভাইয়া? 30 মিনিট ক্লাস করার পরে আপনি ঢাবির একটা প্রশ্ন সলভ করে ফেললেন। কত মজা না? যে ছেলেটা আপনি চিন্তা করেন এগুলো প্রশ্নই আসে, রিপিট হয়। আমি আবারও দেখাচ্ছি আপনাকে যে একই প্রশ্ন রিপিট হয় ঢাবিতে। তো যেই ছেলেটা আপনার কাছে উৎপাদন ব্যয় কঠিন লাগতো, আপনার কাছে ধরেনি নি, অনেকে মনে করেছেন যে ভাই আমি এটা ধরবই না, টাচই করব না, অনেক কঠিন, অনেকে আবার আজকেই প্রথম করছেন। তো প্রথম করতে যাই দেখেন উৎপাদন ব্যয়ের উপাদান কোনটি আমি সুন্দর করে শিখাই দিয়েছি না? প্রত্যক্ষ প্লাস পরোক্ষ, প্রত্যক্ষের সাথে পরোক্ষ যোগ করলেই উৎপাদন ব্যয় হয়। তার মানে কি যার সাথে আমি প্রত্যক্ষ আর পরোক্ষ দেখব সেটি উৎপাদন ব্যয়। তাহলে দেখেন এই যে সুন্দর করে পরোক্ষ ভাড়া দিয়ে দিয়েছে। তাহলে কি বলেন তো ভাইয়া? বলেন, আমি আজ প্রথম করছি। তাহলে ভাইয়া বুঝতে পেরেছেন? এখন কি একটু সহজ লাগছে? আজকে প্রথম, আচ্ছা প্রথমের পার্টি তো অনেক। জি স্যার, অফকোর্স মজা লাগে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখছেন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করে ফেলছেন। এবার আমরা কি করব? এবার আমরা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথ সলভ, সরি এবার আমরা একটা অন্য ইউনিভার্সিটি, ঠিক আছে? এটা হচ্ছে কালকে গুচ্ছর পরীক্ষা, কিন্তু আপনাদের বড় ভাইদের এক্সাম কালকে, জিএসটি গুচ্ছ ইউনিভার্সিটির একটা প্রশ্ন। এটা আমি সলভ করব না, এটাও সলভ করবেন আপনারা। কি বলেছে দেখেন, ব্যবহৃত কাঁচামালের মূল্য কত? এটাও একটা ইউনিভার্সিটির প্রশ্ন, কিন্তু এটা জিএসটি প্রশ্ন, মানে গুচ্ছ যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটির প্রশ্ন। কি বলছে? ব্যবহৃত কাঁচামালের মূল্য কত? দেখি সলভ করেন, দেখি ব্যবহৃত কাঁচামালের মূল্য কত। ব্যবহৃত কাঁচামাল মানে কি আমি বারবার বলেছি? প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে দেখছেন যে প্রশ্ন এর আগে আমি দেখাইলাম বোর্ডে এসেছে, সেই প্রশ্ন বা গুচ্ছভুক্ত ইউনিভার্সিটিতে চলে এসেছে। এটা আমি সলভ করাবোই না আপনাদেরকে, এটা আপনারা সলভ করবেন। এটা আমি সলভই করাবো না, এটা আপনারা সলভ করবেন। করেন তো দেখি, করেন, বলেন। এটা আপনারা সলভ করবেন। নাদিয়া ইসলাম বলছে 13,000, আর জেসমিন ফারিয়া বলছে 13,000, মোবারক 13,300, ঠিক আছে? 13,300। ভাই এটা সলভ করেন, আপনারা সলভ করবেন। এটা আমি সলভ করবোই না, এটা আপনারা সলভ করবেন। বলেন, বলেন দেখি কে পারে? 13,300 সলভ করেন তো ভাইয়া। পারভিন আক্তার বলছে 13,300, সলভ করেন, এটা আপনারা সলভ করেন। ব্যবহৃত কাঁচামালের সূত্র কি ছিল ভাইয়া? প্রারম্ভিক কাঁচামাল কত ভাইয়া? 2,000 টাকা। এর সাথে আমরা যোগ করব ক্রয়, কাঁচামাল ক্রয়। তো ক্রয়কৃত কাঁচামালের মূল্য 14,000 টাকা, তাই না ভাইয়া? তাহলে আমাকে বলেন 14 আর 2 এ যোগ করলে হয় 16,000 টাকা। ওকে, এখন আমাকে বলছে সমাপনী কাঁচামালের মূল্য 2700 টাকা। তাহলে সমাপনী থাকলে কি করতে হয়? সমাপনী থাকলে মাইনাস করতে হয়। কত? 2700। তাহলে ভাইয়া 2,000 বাদ দিলে থাকে 1400, 14,000, 14,000 থেকে 700 বাদ দিলে থাকে কত? 13,300। তাহলে ব্যবহৃত কাঁচামালের মূল্য কত হবে ভাইয়া? ব্যবহৃত কাঁচামালের আরেকটা নাম কি? প্রত্যক্ষ কাঁচামাল। কত হবে? 13,300। ভাইয়া আমরা কি পেরেছি সলভ করতে? বলেন তো, আমরা কি সবাই সলভ করতে পেরেছি? 13,300 আমরা কি সবাই সলভ করতে পেরেছি? তাহলে কি ইউনিভার্সিটির যদি ম্যাথও আসে আমরা কি সলভ করা শিখছি? পড়াশোনা করতে হয় এইভাবে। যারা এইভাবে পড়াশোনা করে তারাই ঢাকা ইউনিভার্সিটি এবং নামকরা ইউনিভার্সিটিগুলোতে চান্স পায়। বুঝতে পেরেছেন? যেমন আপনাকে একটু উদাহরণ দিই আমি। গুচ্ছ ইউনিভার্সিটির কালকে পরীক্ষা, ঠিক আছে? হ্যাঁ, গুচ্ছ ইউনিভার্সিটির কালকে পরীক্ষা। তো গুচ্ছতে এবার পরীক্ষা দিচ্ছে 40,000, ঠিক আছে? সবচেয়ে সিট সংখ্যা বেশি গুচ্ছতে। কত? 40,000 জন পরীক্ষা দিবে গুচ্ছতে। ওকে, এখন গুচ্ছতে সিট আছে হচ্ছে 3500। কত? 3500, সবচেয়ে বেশি সিট। এই 3500 সবচেয়ে বেশি সিট। তার মানে দেখেন 40,000 জনের মধ্যে 3500 জন চান্স পাবে। আর এখান থেকে
36,000 35,500 জনই কি হবে না, সরি 36,500 জনই চান্স পাবে না, 36,500 জন চান্স পাবে না। ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে 30,000, বুঝছেন? এই 30,000 জনের মধ্যে এখানে আবার আরো ভয়ানক অবস্থা, 30,000 জনের মধ্যে চান্স পাবে মাত্র 856 জন। চিন্তা করতে পেরেছেন? বাকি কি 29,144 জন, 29,144 জনই চান্স পাবে না। তারপরে ভালো ইউনিভার্সিটি কোনটা? রাজশাহী ইউনিভার্সিটি। এখানে আবার আরো করুণ অবস্থা, এখানে আবার পরীক্ষা দিবে ধরেন 20,000, হ্যাঁ রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবে 20,000, সিট কয়টা জানেন? অনলি 380টা। কয়টা সিট? 380টা। তার মানে চান্স পাবে না কতজন? 19,620 জন, 19,620 জনই এখানে চান্স পাবে না। তাহলে ঘটনা দেখেন কি অবস্থা, বুঝতে পেরেছেন? এই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা হচ্ছে এটা, ঠিক আছে? বাস্তবতা হচ্ছে এটা। আমি কি বোঝাতে পেরেছি? বাস্তবতা হচ্ছে এটা। সব মিলে আপনার 50,000 জনের মধ্যে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবে। আর সিট কয়টা? ঢাকাতে 856টা, রাজশাহীতে 380টা, গুচ্ছতে হচ্ছে 3500টা, প্লাস 441টা হচ্ছে চট্টগ্রামে, হ্যাঁ জাহাঙ্গীরনগরে হচ্ছে 200টা, ঠিক আছে? এই হচ্ছে সিট সংখ্যা। তাহলে দেখেন কয়টা হয়, সব মিলে 5,000 জন না, সব মিলে 5,000 জন না। তার মানে দেখেন প্রতি 10 জনে 1 জন করে চান্স পাবে, 9 জন করে চান্স পাবে না। বুঝতে পেরেছেন? ঘটনা হচ্ছে এটা। তো কেন পাই না বলেন? তো কথা হচ্ছে ভাই কেন পাই না, ঠিক আছে? কারণ পড়াশোনাটা আমরা এভাবে করি না। সত্যি করে বলেন তো, এভাবে পড়াশোনা করেছেন এর আগে? আমি আমার সুনাম বা গুণগান গাচ্ছি না। আপনি যদি এইভাবে এখন থেকে পড়াশোনা করেন তাহলে ইউনিভার্সিটিতে কি প্রশ্ন আসছে আপনি দেখতে পাচ্ছেন ইজিলি, আপনি সলভ করছেন, অন্যদের থেকে আগেই থাকছেন না। আজকে ক্লাস করার আগে বা আমার 3টা ক্লাস করার আগে কখনো কি ট্রাই করেছিলেন বলেন তো? ট্রাই তো আপনি করেনই, আপনি তো জানেনই না। আপনি জানেনই না যে এইচএসসির পড়া এইভাবে পড়লে অ্যাডমিশনে আগাই থাকা যায়। তো এখানে যে 200 ছেলে মেয়ে আছে এরা কি অন্যদের থেকে আগাই গেলেন না ভাই? একটু হইলেও অবশ্যই আগাই গেছেন। তাহলে এই হচ্ছে বাস্তবতা, ঠিক আছে? এখন আসি, নেক্সটে যাই আমরা। তাহলে এটা আমাদের 13,300 উত্তর। ওকে ভাইয়া, 13,300 উত্তর। ইনশাল্লাহ সাথে থাকেন, সবার ভালো কিছু হবে, ঠিক আছে? এতটুকু গ্যারেন্টি দিচ্ছি। নেক্সটে যাই, দেখেন মুখ্য ব্যয় কি, কি বলেছে? মুখ্য ব্যয় কি দেখছেন? বোর্ডে আসছে আবার ঢাবি 14-15। এই 14-15 সালে কিন্তু আমি পরীক্ষা দিয়েছিলাম, বুঝছেন? দেখেন কি বলছে, মুখ্য ব্যয় কি। তাহলে মুখ্য ব্যয় মানে কি বলেন তো? শুধু বলেছে কাঁচামাল। যদি শুধু কাঁচামাল বলে তার মানে এটি প্রত্যক্ষ কাঁচামাল। আর এখানে বলছে কারখানা ও পরিব্যয়, কারখানাতে যেটি হয় সেটি হচ্ছে পরোক্ষ। তাহলে মুখ্য ব্যয়ের মধ্যে কি পরোক্ষ আসবে? আসবে না, এটা উত্তর হবে না। এখানে বলেছে কাঁচামাল ব্যয়, কিন্তু কোন কাঁচামাল বলেনি, কিছু না বললে প্রত্যক্ষ কাঁচামাল। এখানে কি বলেছে? প্রত্যক্ষ মজুরি। তাহলে প্রত্যক্ষ। এখানে বলেছে অন্যান্য প্রত্যক্ষ খরচ। তাহলে দেখেন সবগুলোই প্রত্যক্ষ, আর সব প্রত্যক্ষ মিলে কি হয়? সব প্রত্যক্ষ মিলেই মুখ্য ব্যয় হয়। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে খ নম্বর। ক্লিয়ার ভাইয়া সবাই? এই যে উত্তর করে বসে আছেন তো সবাই, নাদিয়া ইসলাম, নিরানোভা, রিপন, মোহাম্মদ রোহান, সবাই তো উত্তর করে বসে আছেন। তাহলে দেখছেন উত্তরগুলো আমরা কি সুন্দর করে করতে পারছি। দেখেন কি বলেছে, এটা একটা ইউনিভার্সিটির প্রশ্ন, এটা হচ্ছে গুচ্ছভুক্ত একটা ইউনিভার্সিটির প্রশ্ন, ঠিক আছে? দেখেন কি বলছে, একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মুখ্য ব্যয় প্রত্যক্ষ কাঁচামালের 3 গুণ। কাঁচামালের ব্যয় 1100 টাকা হলে প্রত্যক্ষ মজুরি কত? ভাইয়া দেখেন, আমরা জানি, দেখেন তো, প্রত্যক্ষ কাঁচামাল, তাই না, প্লাস প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ, 3 প্রত্যক্ষকে যোগ করলে কি পাওয়া যায়? মুখ্য ব্যয় পাওয়া যায়। ওকে, এখন প্রশ্নে দেখেন কি বলেছে, মুখ্য ব্যয় প্রত্যক্ষ কাঁচামালের 3 গুণ। তো প্রত্যক্ষ কাঁচামাল আছে কত? 1100 টাকা। তো এখানে আমরা বসাই 1100 টাকা, এই যে 1100 বসাইলাম, প্লাস প্রশ্নে জানতে চাইছে প্রত্যক্ষ মজুরি কত, তার মানে প্রত্যক্ষ মজুরি জানতে চেয়েছে, এটাকে রাখলাম। প্রশ্নে কি প্রত্যক্ষ অন্যান্য খরচ সম্পর্কে কিছু বলেছে? কিচ্ছু বলেনি, তার মানে এটা 0। সমান মুখ্য ব্যয়, মুখ্য ব্যয়ের কিন্তু টাকা দেয়া আছে। কি বলেছে? মুখ্য ব্যয় প্রত্যক্ষ কাঁচামালের 3 গুণ। তো প্রত্যক্ষ কাঁচামাল আছে কত? 1100, 1100-র 3 গুণ, তাহলে 3 দিয়ে গুণ দিয়ে দিই, 3 11 কত? 3300। দ্যাট মিনস মুখ্য ব্যয় হচ্ছে কত? 3300 টাকা। এখন আমাকে বলেছে প্রত্যক্ষ মজুরি কত, তো প্রত্যক্ষ মজুরিকে আমি এই পাশে রাখি, রেখে
3300 থেকে এটাকে যদি ওই পারে নিয়ে যায় তাহলে -1100 হবে। তাহলে উত্তর কত ভাইয়া? প্রত্যক্ষ মজুরি 2200 টাকা হয়। 3300 থেকে 1100 বাদ দিলে 2200 টাকা। সবাই কি বুঝতে পেরেছি? দেখেন তো ভাইয়া, সবাইকে বুঝতে পেরেছি? এই যে উত্তর করে সবাই বসে আছেন, সবাই উত্তর করে বসে আছেন। তাহলে দেখেন কঠিন, এই যে গুচ্ছভুক্ত ইউনিভার্সিটির প্রশ্ন, এই প্রশ্নকে মডিফাই করে আবার গত বছর আরেকটা প্রশ্ন করেছিল গুচ্ছ। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই ক্লিয়ার? তাহলে কি কঠিন না সহজ বলেন? কঠিন না সহজ? সহজ। কঠিন বলে দুনিয়াতে কিছু নাই। ওকে, দেখেন কতবার আসছে ঢাবি 8-9, চট্টগ্রাম 20-21, রাবি 17-18, রাবি 16-17। দেখেন কি বলছে, কোনটি কারখানা উপরিব্যয় নয়? কারখানা উপরিব্যয় নয় তার মানে কি? কারখানা উপরিব্যয় নয় মানে কি? পরোক্ষ থাকা যাবে না, তাই না? আর কি থাকা যাবে না? কারখানা, এই শব্দটা থাকা যাবে না। কেন? কারণ পরোক্ষ যেগুলোর সাথে থাকে আর যার সাথে কারখানা থাকে, এই দুইটা মিলেই হয় কারখানা উপরিব্যয়। কিন্তু জানতে চেয়েছে কোনটি নয়। ওকে, এখন এখানে শুধু বলেছে মজুরি। ভাইয়া কোন মজুরি এটা? কিছু যদি না বলে তাহলে এটি প্রত্যক্ষ মজুরি, তাই না? এটি কোন মজুরি? প্রত্যক্ষ মজুরি। এখন আমাকে বলেন, প্রত্যক্ষ মজুরি কি কারখানা উপরিব্যয় হতে পারে? উত্তর হচ্ছে হতে পারে না। তো সেটাই তো জানতে চেয়েছে কোনটি নয়, তাহলে এটি হবে উত্তর। বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ কই লাগে আমার? বিদ্যুৎ তো কারখানায় লাগে, তাই না ভাইয়া? কারখানায় বিদ্যুৎ লাগে না, দ্যাট মিন্স বিদ্যুৎ খরচ হচ্ছে কারখানা ব্যয়। এখানে বলেছে কারখানা ম্যানেজারের বেতন, বলেই দিয়েছে কারখানা। দারোয়ানের বেতন, দারোয়ান কি পাহারা দেয়? দারোয়ান কারখানা পাহারা দেয়, তার মানে এটিও কারখানার। মেশিনের মেরামত খরচ, মেশিন কই থাকে ভাইয়া? মেশিন কারখানায় থাকে না, দ্যাট মিন্স এটিও কারখানার খরচ, এটিও কারখানার খরচ, এটিও কারখানার খরচ, বিদ্যুৎও কারখানার খরচ। কিন্তু মজুরি, এই মজুরি মানে মজুরির সাথে যদি কিছু না বলে তাহলে আমি বলেছি সেটি প্রত্যক্ষ মজুরি হবে। আর প্রত্যক্ষ কোনো খরচ কারখানা পরিব্যয় হতে পারে না, প্রত্যক্ষ খরচগুলো হয় মুখ্য ব্যয়। সবাইকে ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার বলেন? সবাইকে ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা কিন্তু একটু পেঁচানো প্রশ্ন ছিল, তাই না ভাইয়া? এই প্রশ্নটা পেঁচানো প্রশ্ন ছিল, ঠিক আছে? ওকে, নেক্সটে যাই। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। এই যে দেখেন, এটা একটা থিওরি প্রশ্ন, বুঝতে পেরেছেন? রয়্যালিটি, হ্যাঁ, এই রয়্যালিটি মানে কি জানেন? রয়্যালিটি মানে হচ্ছে পণ্য সম্পর্কিত একটি অধিকার। একটি পণ্য ব্যবহার বা তৈরির যে অধিকার তাকে বলা হয় রয়্যালিটি। এটা একটু মানে একটু ডিপ থিঙ্কিং, হ্যাঁ, এই জিনিসটা একটু মনে রাখবেন। একটি পণ্য তৈরি, হ্যাঁ, বা ব্যবহারের যে অধিকার, ঠিক আছে, যে অধিকার দেয়া হয় সেটিকে রয়্যালিটি বলি, ঠিক আছে? আমরা দেখেন একটা জিনিস, দেখেন জ্বরের ওষুধ কি নাপা ছাড়া আর নাই? জ্বরের ওষুধ কিন্তু নাপা ছাড়া অনেকগুলো আছে। নাপা একটি কোম্পানি, এস আছে, আরো অনেক কিছু আছে, আছে না? অনেকগুলো কোম্পানি আছে, কিন্তু সব ওষুধে কিন্তু একই ফর্মুলা ইউজ করা হয়, জানেন এটা? তাহলে এই যে জ্বরের ওষুধটা যে তৈরি করেছিল, তৈরি তো করেছে একজন মানুষ, একজন তৈরি করে সে ওষুধটা অনেকগুলো কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। অনেকগুলো কোম্পানি তার ওই ফর্মুলাটা নিয়েছে, নিয়ে কি করেছে? ওই ওষুধ তৈরি করেছে। তাহলে যেই গবেষকটা এই যে নাপা ট্যাবলেটের ভেতরে কি থাকবে না থাকবে গুণাগুণটা আবিষ্কার করেছে, সে কি করেছে? গুণাগুণটা আবার অনেকের কাছে বিক্রি করে দিয়েছে। তো এই যে বিক্রি করে দিল, এই বিক্রি করার পরে যারা কিনলো তারা হচ্ছে এখন কি করছে? নাপা তৈরি করছে, ঠিক আছে? তাহলে এই যে দেখেন, কেউ কোনো কিছু আবিষ্কার করেছে, ওই জিনিসটা যদি, ওই আবিষ্কারের সূত্র বা ফর্মুলা যদি আমি কিনতে চাই, ঠিক আছে, তাহলে তাকে আমি যে ফিটা প্রদান করব সেটা রয়্যালিটি। এখন দেখেন, ওই আবিষ্কারকের কাছ থেকে যদি আমি টাকা দিয়ে ওই ফর্মুলাটা যদি না কিনতাম তাহলে কিন্তু আমি নাপা ওষুধ তৈরি করতে পারতাম না। তার মানে এই নাপা ওষুধ তৈরি করার জন্য যে আমি ফিটা প্রদান করলাম, এই ফিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যা ছাড়া আমি নাপা ওষুধ তৈরি করতে পারতামই না। সেই কারণে মনে রাখবেন, এই যে কোনো পণ্যের জন্য প্রদত্ত যে রয়্যালিটি, এই রয়্যালিটি হচ্ছে একটি প্রত্যক্ষ খরচের উদাহরণ। কিসের খরচ? প্রত্যক্ষ খরচের উদাহরণ। মনে থাকবে, রয়্যালিটি একটি কি খরচ? রয়্যালিটি হচ্ছে একটি প্রত্যক্ষ খরচ, মনে থাকবে? এটা একটু মনে রাখবেন। ওকে, আমি ডিটেল বোঝানোর ট্রাই করলাম, এত না বুঝলেও চলবে, জাস্ট মনে রাখবেন রয়্যালিটি হচ্ছে একটি কি খরচ? রয়্যালিটি হচ্ছে একটি প্রত্যক্ষ খরচ। কেন? কারণ রয়্যালিটি ছাড়া কোনো পণ্য তৈরি করা সম্ভবই না। ওকে, একটা পণ্য তৈরি করতে রয়্যালিটি মাস্ট লাগবে, আর যা ছাড়া কোনো পণ্যকে তৈরি করা সম্ভবই না সেগুলোকে আমরা কি বলি? প্রত্যক্ষ খরচ বলি। ক্লিয়ার ভাইয়া?
ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই ক্লিয়ার? ওকে, নেক্সটে যাই। এরপরে দেখেন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখব। এই জায়গা থেকে ঢাকা ইউনিভার্সিটি এবছর একটা প্রশ্ন করেছে, হ্যাঁ, এই 23-24 একটি প্রশ্ন করেছে। দেখেন আমরা শিখবো রূপান্তর ব্যয়। তাহলে রূপান্তর ব্যয় আবার কি জিনিস জানেন? রূপান্তর ব্যয় হচ্ছে উৎপাদন ব্যয় নির্ণয় করতে যা যা লাগে সবই থাকবে। উৎপাদন ব্যয় নির্ণয় করতে কি কি লাগে ভাইয়া? উৎপাদন ব্যয় নির্ণয় করতে প্রত্যক্ষ কাঁচামাল লাগে, তাই না? প্রত্যক্ষ মজুরি লাগে, অন্যান্য খরচ লাগে, কারখানা পরিব্যয় লাগে। আর এই কারখানা পরিব্যয় মানে কি? পরোক্ষ খরচ। তাহলে এগুলোকে একসাথে আমি বলি কি ব্যয়? উৎপাদন ব্যয়। কিন্তু আমি যখন রূপান্তর ব্যয় নির্ণয় করব, এই রূপান্তর ব্যয় দেখেন উৎপাদন ব্যয় নির্ণয় করতে যা যা লাগে সবকিছুই আছে, শুধু একটি জিনিস নাই। সে একটি জিনিস কি ভাইয়া? সে একটি জিনিস হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল নাই। কি নাই? প্রত্যক্ষ কাঁচামাল নাই। সেজন্য আপনাকে মনে রাখতে হবে প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। দ্যাট মিন্স কি ভাইয়া? এই প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয় নির্ণয়ে কাজে আসবে না, আসবে না, আসবে না, আসবে না, আসবে না। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল বাদে কি কি ব্যয় থাকে? প্রত্যক্ষ মজুরি থাকে, প্রত্যক্ষ অন্যান্য খরচ থাকে, কারখানা উপরিব্যয় থাকে। এই তিনটা ব্যয়কে যখন আমি একসাথে যোগ করব তখনই তার নাম হয়ে যাবে কি? রূপান্তর ব্যয়। এটি একটি সূত্র আমাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস শিখতে হবে, সেটি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। মানে প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয় নির্ণয়ে কাজে আসবে না, আসবে না, আসবে না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? সবাই বলেন ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখান থেকে কি প্রশ্ন এসেছে দেখি। কোনটি রূপান্তর ব্যয়ের অংশ নয়? বলেন তো, ঢাবির প্রশ্ন। আমি এটা উত্তর করব না, আপনারা করেন। রূপান্তর ব্যয়ের অংশ নয়, মজুরিত অংশ, এটা অংশ, এটা অংশ। তাহলে কোনটি অংশ নয় বলেন? কে বলতে পারে? কে বলতে পারে ভাইয়া? বলেন তো, কে বলতে পারে? আমরা ডিরেক্ট পড়েছি, লাল মার্ক দিয়ে বলা ছিল যে প্রত্যক্ষ কাঁচামাল রূপান্তর ব্যয়ের অংশ নয়। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। পরে যাই। দেখেন এবার আমরা একটা জিনিস শিখবো, হ্যাঁ, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন শিখবো উৎপাদন একক নির্ণয়। কি একক নির্ণয়? উৎপাদন একক নির্ণয়। ওকে ভাইয়া, আমরা উৎপাদন একক নির্ণয় শিখব। মনে রাখবেন উৎপাদন এককের সূত্র হচ্ছে প্রারম্ভিক মাইনাস কি ভাইয়া? প্রারম্ভিকটাকে মাইনাস করব খালি। ওকে, তাহলে যোগ করব কাকে? বিক্রয় একক আর সমাপনী একককে যোগ করব। ওকে, বিক্রয় একক আর সমাপনী একক। একক মানে কি ভাইয়া? কতটি পণ্য তৈরি করেছেন, কতটি পণ্য। একক মানে কতটি পণ্য সেটা ইন্ডিকেট করে। ওকে, তাহলে বিক্রয় এককের সাথে সমাপনীকে যোগ করব আর মাইনাস করব কাকে? প্রারম্ভিক একককে মাইনাস করব। করলে আমরা কি পাবো? করলে আমরা উৎপাদন একক পাবো। সবাই ক্লিয়ার ভাইয়া? উৎপাদন এককের সূত্র কি ক্লিয়ার সবাই ভাইয়া? বলেন তো, হ্যাঁ বলেন, উৎপাদন এককের সূত্র কি সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন সবাই, একটু বলেন তো উৎপাদন একক বুঝছি কিনা। ওকে, তাহলে উৎপাদন একক মানে কি ভাইয়া? উৎপাদন এককে মাইনাস করতে হয় কাকে? প্রারম্ভিক একককে, বছরের প্রথমে যেটা থাকে সেটা মাইনাস, আর যোগ করব কি? বিক্রয়ের সাথে সমাপনী যোগ করব, বিক্রয়ের সাথে সমাপনী যোগ করব। ওকে, এখন দেখি এখান থেকে কি প্রশ্ন আসে। বোর্ডে প্রশ্ন আসছে, দেখেন উৎপাদনের পরিমাণ, পরিমাণ মানে কি? একক। হ্যাঁ, দেখেন তাহলে দেখেন প্রারম্ভিক, সমাপনী, বিক্রয়। তাহলে সমাপনী আর বিক্রয় কি করব? যোগ করব, তাই না ভাইয়া? তাহলে সমাপনী আর বিক্রয় আছে কত? 14,000 প্লাস 21,000। 14 আর 21 কত হয় ভাইয়া? 35,000। বিয়োগ করব কাকে বলেছিলাম? বিয়োগ করব প্রারম্ভিককে। প্রারম্ভিক আছে কত? 6,000। 6,000কে বিয়োগ করব, তাহলে উত্তর কত হবে ভাইয়া? 29,000। 29,000 একক, তাই না ভাইয়া? বলেন তো, এটা হবে? এটা হবে ভাইয়া? বলেন, এটা হবে না? 14,000 কি দেখেন? 14,000 হচ্ছে সমাপনী। 21,000 কি ভাইয়া? 21,000, সরি, ও আচ্ছা সরি, 25,000 হবে, তাই না? এটা 25,000 হবে, এটা 25,000। তো
তাহলে 39,000, 39 থেকে 6 বাদ দিলে হবে এখানে 33,000। তাহলে এটি হচ্ছে আপনার বিক্রয়। আর মাইনাস করব কাকে বলেছিলাম? মাইনাস করব আমরা প্রারম্ভিক একককে মাইনাস করব। মনে রাখবেন উৎপাদন একক নির্ণয়ে প্রারম্ভিক একক মাইনাস হয়, বাকি একক যোগ হয়। ওকে, ক্লিয়ার ভাইয়া? জি স্যার, ভুল করেছি। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? তাহলে আমাদের হয়ে গেল। এখন দেখেন, ঢাকা ইউনিভার্সিটি 15-16 সালে একটি প্রশ্ন করেছিল, এই যে 23-24 2 মাস আগে যে আরেকটি পরীক্ষা হইল সেখানেও এই প্রশ্নটা এবার রিটেনে দিয়েছিল। কোথায় দিয়েছিল? ঢাকা ইউনিভার্সিটি রিটেনে দিয়েছিল। এই প্রশ্ন আবার ঢাকা ইউনিভার্সিটি এমসিকিউতে আসছিল। বুঝতে পেরেছেন? তো এই প্রশ্নটা আমরা সলভ করি। কি জানতে চেয়েছে দেখেন তো, উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য কত? উৎপাদিত পণ্যের একক প্রতি মূল্য। তাহলে একক প্রতি উৎপাদনের সূত্র কি জানেন? একক প্রতি উৎপাদনের সূত্র কি জানেন? দেখেন, একক প্রতি উৎপাদন কত সেটা জানতে চাইছি। একক মানে কি? প্রতি একটার জন্যে, প্রতি একটার জন্যে মূল্য কত সেটা জানতে চাইছে। তাহলে একক প্রতি উৎপাদন ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয়ের সূত্র হচ্ছে ওপরে থাকবে উৎপাদন ব্যয়, ভালো করে শিখে রাখবেন, নিচে থাকবে উৎপাদন একক। ওকে ভাইয়া? এখন এই প্রশ্নে দেখেন আমাদের উৎপাদন ব্যয় দিয়েই দিয়েছে। এই যে দেখেন উৎপাদন ব্যয় কত? 30,000 টাকা। এখন ভাইয়া উৎপাদন একক কি আছে এই প্রশ্নে? নাই। তাহলে উৎপাদন এককের সূত্র কি শিখাইলাম ভাইয়া আমি? প্রারম্ভিক মাইনাস সব যোগ। তাহলে সব বলতে কি? সমাপনী। সমাপনী আছে কত? 800। এর সাথে আপনি যোগ লাগান বিক্রয় আছে, তাহলে বিক্রয় যোগ লাগান কত? 6,200। তাহলে কত হবে? 7,000। এই 7,000 থেকে মাইনাস কি? আমি বারবার বলেছি উৎপাদন একক নির্ণয় করতে মাইনাস কি? প্রারম্ভিক মাইনাস। তাহলে প্রারম্ভিক মাইনাস করেন 1,000। তাহলে হবে কত? 6,000 ভাইয়া। 6,000 না? 6,000 হলো। তাহলে কি বের হলো ভাইয়া? এটা হচ্ছে উৎপাদন একক। ওই যে উৎপাদন এককের যে সূত্র শিখলাম সেটা। এখন এই যে উৎপাদন একক বসাই দেন এখানে। তাহলে কত হবে? 3 শূন্য কাটেন, 5 6 30। তাহলে কত? 5 টাকা। একক প্রতি উৎপাদন কত? 5 টাকা। কোথাকার প্রশ্ন সলভ করলাম? ঢাবির প্রশ্ন সলভ করলাম। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার ভাইয়া? আপনারা তো এমনিই পারেন, আপনারা তো দেখি এমনিই পারেন। কি আগে কি এগুলো সলভ করা ছিল নাকি আপনাদের? বলেন তো। রিপন ইসলাম উত্তর করেছে, নিরানোভা, নাদিয়া ইসলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার, রবিন, এগুলো কি আপনাদের আগে সলভ করা ছিল নাকি? এই যে সবাই যারা কমেন্ট করছেন, অ্যাডমিশনের স্টুডেন্ট নাকি সবাই আপনারা? জোনায়েদ, সজীব, আপনাদের কি আগেই সলভ করা ছিল নাকি ভাই? আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আপনাদের কি আগেই সলভ করা ছিল নাকি? না স্যার, আজকে ফার্স্ট। তো আজকে ফার্স্ট হয়ে আজকে সলভ করে ফেলছেন, মাশাআল্লাহ। তাহলে আর বাকি থাকলো কি বলেন? আজই শিখেছেন, বাহ। আমি 2025 সালের স্টুডেন্টও সলভ করে ফেলছেন। সলভ আগে করা ছিল না। আপনি যেভাবে পড়ান, না পারার কিছু নাই। স্যার এত সুন্দর করে বোঝান, খুব ইজি লাগে। ওকে ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ভাই আজকেই প্রথম, আচ্ছা ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আপনারা মনে করেন না যে ভাইয়া 2 দিন পরে এইচএসসি পরীক্ষা, আপনি অ্যাডমিশনের প্রশ্ন সলভ করাচ্ছেন। ভাইয়া আমি কি একটা জিনিস প্রমাণ করতে পেরেছি যে অ্যাডমিশন আর এইচএসসির মধ্যে কি কোনো পার্থক্য আছে? ভাইয়া দেখেন তো, এই প্রশ্নটাতে আমাদের কি লাগলো? উৎপাদন ব্যয় নির্ণয় করতে লাগলো, তাই না? উৎপাদন একক নির্ণয় করতে হইলো, তাই তো নাকি? আর এটা আসছে কোথায়? ইউনিভার্সিটিতে। আর দেখেন তো, এই যে দেখেন এই প্রশ্নটাতে আপনাকে উৎপাদনের পরিমাণ, সেই উৎপাদন এককে নির্ণয় করতে বলছে। এটা আবার আসছে কোথায়? এটা আবার আপনাদের বোর্ডের এমসিকিউ। এটা আপনাদের বোর্ডের এমসিকিউ। তারপরে আপনারা যখন সৃজনশীল করবেন, এই সৃজনশীলও আপনারা দেখবেন ঢাবিতে যে প্রশ্নটা এসেছে উৎপাদন ব্যয়, একক প্রতি উৎপাদন ব্যয়, দেখবেন এই জিনিসটা এসেছে। কোন প্রশ্নে সমাপনী মজুদের কি দেয়া থাকবে না? পরিমাণ দেয়া থাকবে না। ওই সমাপনী মজুদের পরিমাণ নির্ণয় করতেও আপনার উৎপাদন এককের দরকার হবে। বুঝছেন? ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া? আজকে শিখছি। আচ্ছা, কিছুক্ষণ পরে ভুলে যাবেন, খুবই স্বাভাবিক।
কিছুক্ষণ পরে ভুলে যাবেন, খুবই স্বাভাবিক। তাহলে ভুলে যাতে না যায় সেজন্য আমাকে কি করতে হবে, এই স্লাইডটা আমি রাত্রে ফ্রি হয়ে যে কোনো একটা সময়ে আপলোড করে দেব, ঠিক আছে? এই স্লাইডটা আমি রাত্রে ফ্রি হয়ে যে কোনো সময় আমি এই স্লাইডটা আপলোড করে দিব। তো আপলোড করার পরে এই স্লাইডটা নিয়ে খুব সুন্দর করে নোট করতে হবে, নোট তৈরি করে পড়াশোনা করতে হবে, আজকে স্টাডি করতে হবে, আজকে স্টাডি করে সব কিছু ক্লিয়ার করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে দেখবেন আর জীবনে ভুলবেন না। আর আপনারা কেন ভুল করেন জানেন? আপনারা কেন ভুল করেন জানেন? আপনাদের ভুল করার কারণ হচ্ছে আপনারা স্যাররা শিখায়, বাসায় আর পড়াশোনা করেন না। তো স্যাররা শিখাচ্ছে, স্যারের ব্রেনটা আপনার মাথায় কিছুক্ষণের জন্য থাকবে, কিছুক্ষণের জন্য আপনার ভালো লাগা দিবে, কিন্তু আপনি যখন বাসায় এই জিনিসটা নিয়ে নিজের মতো করে পড়াশোনা করবেন তখন আপনার মাথায় যেটা আছে সেটাই আরো শক্তভাবে আপনার মতো করে মাথায় ঢুকবে, তখন ওই জিনিস দেখবেন জীবনে ভুলবেন না। যে ছেলেমেয়েগুলো ক্লাসের পরে পড়াশোনা করে নিজের মতো করে সুন্দর করে, তারা জীবনে ভুলবে না ভাইয়া। ওকে, এতটুকু আমি বলতে পারি, ঠিক আছে? ওকে ভাইয়া। ভাই আপলোড তো করেন না, সেটা তো আপলোড করি কি না, অলরেডি 1000 জনের বেশি ডাউনলোড করেছে আর আপনি বলছেন আপলোড করি না। সেটা আপলোড যদি আপনি না পান সেটা তাহলে আপনার ব্যর্থতা। অলরেডি গত ক্লাসে যে ফর্মটা দিয়েছি সেখানে 1000 জনের বেশি ডাউনলোড করেছে আর আপনি বলছেন আপলোড করি না, তাহলে এটা আপনার ব্যর্থতা না ভাইয়া, বলেন তো? ওকে, তাহলে ভাইয়া আমরা আজকে উৎপাদন ব্যয় কিন্তু শেষ হয়নি, উৎপাদন ব্যয়ের আমরা 50% শেষ করেছি। ওকে, উৎপাদন ব্যয়ের আমরা 50% শেষ করেছি। এখন আজকে আমরা উৎপাদন ব্যয় পর্যন্ত পড়াশোনা করেছি, অর্থাৎ অর্ধেক পড়াশোনা করেছি। এর সাথে আমরা সামনের দিন আগামী মঙ্গলবারে আমার যে ক্লাস আছে ওই মঙ্গলবারে আমরা সম্পূর্ণ এই চ্যাপ্টারটা শেষ করব এবং এর পরের অংশে যত আরো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ইনশাল্লাহ সলভ করব। ওকে ভাইয়া, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আগামী মঙ্গলবারে আপনাদের সাথে আবার দেখা হবে। ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকেন। আর এই সপ্তাহটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমাদের বিজনেস স্কোয়াডের পক্ষ থেকে এই সপ্তাহে আপনাদের জন্য বড় বড় কিছু ঘোষণা আসবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো এটা একটু কানেক্টেড থাকেন আমাদের পেজগুলোর সাথে, আস্তে আস্তে সবকিছু জানতে পারবেন। ওকে ভাইয়া, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ আবারও। ওকে, আল্লাহ হাফেজ। শেষ করলাম এখানে।